জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৭ দফা দাবিতে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামাত ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজহার, সমাবেশ থেকে কি বার্তা দিচ্ছেন জামাতের নেতারা? সমাবেশস্থল থেকে ভিতরের পরিস্থিতি কি দেখছেন জানাবেন। হাসিব, গেল ৩ ঘন্টা ধরে চলছে। জামাতের যারা নেতৃবৃন্দ তারা তো কথা বলেছেনই। এইখানে যেটি আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো অথবা ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো তাদের একটা মিলন মেলা এখানে চলছে বা মহাসম্মেলন এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখছি যে শুধু বাংলাদেশ জামাত ইসলামী না, এর বাইরে ইসলামী আন্দোলন, এর বাইরে এই জাতীয় নাগরিক কমিটি, এর বাইরে আরও যে যত সমস্ত দল আছে, এই নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদ, সবাই কিন্তু এখানে বক্তব্য করেছেন এবং মোটামুটি সবার বক্তব্যে কিন্তু একটা মিল আমরা পাচ্ছি। তারা দুইটা বিষয়ের উপর বক্তব্য দিচ্ছেন। একটা হলো যে জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট যে জুলাই অভ্যুত্থানে যারা আহত বা শহীদ তাদের পরিবারের পুনর্বাসন, জুলাই ঘোষণাপত্র, জুলাই যে সনদ, এগুলোর বাস্তবায়ন, এগুলো নিয়ে যেমন কথা বলছেন। আর মোটা দাগে আমরা যেটি দেখছি যে তারা সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ নির্বাচন পদ্ধতির সংস্কারের জন্য মোটা দাগে তারা বেশ একসঙ্গে কথা বলছে। আমি একটু বলতে চাই যে তারা যে কথাগুলো বলছে সেগুলো একটু আপনার সামনে একটু উল্লেখ করতে চাই। হাসিব, কিছুক্ষণ আগে এখানে কথা বললো জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। উনি তার যে বক্তব্য, তার ভাষাটা এরকম ছিল যে উচ্চ কক্ষে যারা সংখ্যানুপাতিক চায় না, অর্থাৎ উচ্চকক্ষের সংখ্যানুপাতিক হলে সেই উচ্চকক্ষ মানি না বলে যারা বক্তব্য দেয়, তিনি এই ভাষায় কথা বলেছেন, তারা জাতির সাথে বেইমানি করছেন। একই স্বরে কথা বলছেন। আমরা দেখলাম যে ইসলামী আন্দোলন তারা বলছে যে নতুন করে আরেকটি দল ফ্যাসিস্ট হতে চাইছে। এই সংখ্যানুপাতিক নির্বাচন মানে হলো ফ্যাসিজমের বিলোপ। এইভাবে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এভাবে খুব জোর দিয়ে তাদের দাবিগুলো জানাচ্ছে। একই সঙ্গে যেগুলো কিন্তু জামাত তাদের এই আজকের সমাবেশের উদ্দেশ্য বা ৭ দফা দাবি হিসাবে প্রচার করছে। শুরুতেও আমরা দেখেছি যে জামাতের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে শহীদ এবং আহত পরিবারের সদস্যরা শুরুতে বক্তব্য করেছেন। এখানে বক্তব্য করেছেন শহীদ আবরার ফাহাদের পিতা, শহীদ আবু সাইদের বড় ভাই, আবু তাইমের ভাই। এইভাবে কিন্তু সবাই তাদের বক্তব্যে বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বা জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করার কথা বলেছেন। তারা কিন্তু সংবিধানের একটা আমূল সংস্কার চেয়েছেন। জামাত ইসলামীর সঙ্গে বেশ সম্পর্কিত যে ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সভাপতি, উনার বক্তব্য ছিল যে এই যে সরকার, সেই সরকার কিন্তু সংবিধান মেনে আসে নাই বা সংবিধান অনুসরণ করে আসে নাই। এই সরকার এসেছে, উনি বলছেন যে ছাত্র জনতার রক্তের মাধ্যমে। কাজেই সংবিধানের হাইকোর্ট দেখে লাভ নাই। দ্রুত জুলাই যে সনদ এবং ঘোষণাপত্র সেটি ঘোষণা করার জন্য সরকারকে বলেছে। সার্জিস আলম, যিনি জাতীয় নাগরিক পার্টির আরেকজন নেতা, তিনি তার বক্তব্যে বলেছেন যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে এই ক্ষমতা গ্রহণ করা অন্তর্বর্তী সরকার যেন সুশীল সরকারে পরিণত না হয়। তার মানে আমরা এখানে দেখছি যে রাজনৈতিক যে পক্ষগুলো বিভিন্ন সংস্কারের ব্যাপারে আপত্তি তুলছে, তারা এখানে কিন্তু এক ধরনের একাট্টা হয়েছে, একটা মঞ্চ এখানে তৈরি হয়েছে। সেইটা যেমন আমরা এখানে দেখছি, সেই সঙ্গে সরকারেরও তারা নানান ধরনের সমালোচনা করবে। শেষ করব তার আগে শুধু এইটুকু বলতে চাই যে টানা ৩ ঘন্টা ধরে এই সমাবেশটি চলছে। আনুষ্ঠানিকভাবে ২টা থেকে শুরু হয়েছে। তার আগে কিন্তু সকাল থেকেই এখানকার মানুষজন অপেক্ষা করছে। তারা এই গরম এবং রোদ উপেক্ষা করে কিন্তু এই জামাতের আমিরের বক্তব্য শোনার অপেক্ষায় আছে। তো এই ছিল হাসিব, এখান থেকে আমার কাছ থেকে সবশেষ। জি আজহার, অভ্যুত্থানের পর থেকেই প্রায় 11 মাস জামাত বিভিন্ন কর্মসূচি জেলা ভিত্তিক বা বিভিন্ন জায়গায় করলেও রাজধানীতে বড় আকারে সমাবেশ করেছে এবং সেখানে তাদের দাবি দেওয়া আপনার বক্তব্যে, আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম। সহকর্মী আজহার লিমন যুক্ত ছিলেন। আমরা এবার কক্সবাজারে যাই। কক্সবাজারের চকুরিয়ায়
এনসিপির পদযাত্রায় বিএনপির কর্মীরা বাধা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি চলে যাচ্ছে সেখানে। হাসিব মূলত গোপালগঞ্জের পর কক্সবাজারের পদযাত্রায় এসেছিলেন এনসিপি নেতাকর্মীরা, এবং আজকে কক্সবাজার থেকেই তারা তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছিলেন দুপুরের পর থেকে। এবং এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায়, এবং এখানে আমরা দেখছি গোপালগঞ্জের পর এখানেও তারা বাধার সম্মুখীন হচ্ছেন, এবং এখানে বিএনপি নেতাকর্মীরা মূলত জড়ো হয়েছেন। বৃষ্টি হচ্ছে প্রচুর এই মুহূর্তে, কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে চকরিয়া পৌরসভা যেখানে, সেই জায়গাটিতে বিএনপির অসংখ্য নেতাকর্মী, হাজারো নেতাকর্মী এই মুহূর্তে জড়ো হয়েছেন, এবং একটি মার্কেটে এই মুহূর্তে তারা অবস্থান করছেন, আশেপাশের মার্কেটগুলোতে অবস্থান করছেন। বেশ থমথমে পরিস্থিতি, উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকায়, কারণ কক্সবাজারে সভা শেষ করে মূলত এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরটি যখন কক্সবাজার থেকে রওনা দেয়, তখন পথিমধ্যে আমরা জানতে পারি যে এই গাড়িবহরকে এখানে আটকানোর জন্য এবং বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা। পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে এই স্থানটিতে আসি এবং দেখতে পাই যে আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মী আসলে এখানে জড়ো হয়েছেন, এবং এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে মূলত হাসনাত আবদুল্লাদের যে গাড়িবহর, নাহিদ ইসলামদের গাড়িবহর, সেটি এই মুহূর্তে রয়েছে। এবং এখানে যেই পথসভার জন্য যে স্থানটি করা হয়েছিল, যেই ভ্রাম্যমান একটি ট্রাকের উপর মঞ্চ করা হয়েছিল, সেই মঞ্চটি আসলে সরিয়ে ফেলা হয়, ভেঙে ফেলা হয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে। মূলত যেটি হয়েছে, তারা বিএনপি কর্মীরা যেটি দাবি করছেন যে এই এলাকাটি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এপিএস সালাউদ্দিনের আহমেদের এলাকা, এবং এখানে তার একটি শক্ত ঘাঁটি দীর্ঘদিন ধরে। এবং তারা যেটি বলছেন যে আজকে কক্সবাজারের যে পথসভা, সেই পথসভায় মূলত এনসিপি নেতাকর্মীরা এই এপিএস সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তারা তাকে লুটপাটকারী হিসাবে, দখলবাজ হিসাবে তারা সেখানে বক্তব্য দিয়েছেন। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের বিষয়ে তারা বেশ ক্ষুব্ধ, এবং তারা বলছেন যে এনসিপির নেতাকর্মীরা যে বক্তব্য দিয়েছে তাতে এপিএস সালাউদ্দিনের মানহানি হয়েছে, এবং সে কারণেই তারা যাতে ক্ষমা চায় এবং এই ঘটনার বিচার দাবি করেছেন, যাতে এই বক্তব্যকে তারা বলছেন যে বিগত আমলে স্বৈরাচারের লোকজন যেভাবে তার বিরুদ্ধে কথা বলতো, যেভাবে ভাষণ দিত, ঠিক সেভাবেই তাদের সুরে আজকে এনসিপি নেতাকর্মীরা কথা বলেছেন, যাতে এই বর্ষিয়ার নেতার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেখানে আঘাত করা হয়েছে এবং তার সম্মানহানি করা হয়েছে। মূলত কক্সবাজার থেকে এনসিপি নেতাকর্মীরা আজ বান্দরবান যাচ্ছিলেন এই সড়ক হয়ে, অর্থাৎ কক্সবাজারের এই চকরিয়া পার হয়ে মূলত সাতকানিয়া হয়ে বান্দরবান যেতে হয়। সেই বান্দরবান যাওয়ার মাঝপথে কিন্তু এই চকরিয়া এলাকাটি, কক্সবাজার থেকে প্রায় দেড় ঘন্টা দূরত্বে কক্সবাজার পৌরসভা। সেই পৌরসভায় মূলত দুপুরে এনসিপি নেতাদের বক্তব্যের পরপরই এখানে বিএনপির নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন, এবং বিক্ষুব্ধ হয়ে তারা এখানে যে মঞ্চটি ছিল সেই মঞ্চটি ভাঙচুর করেছেন। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে কি জন্য বিক্ষোভ, আপনারা একটু কি জন্য বিক্ষোভ করছেন একটু বলবেন? ধন্যবাদ প্রিয় গণমাধ্যম কর্মী। আমরা এখানে বিক্ষোভ করতেছি একমাত্র কারণ এটা হচ্ছে আমাদের কক্সবাজারের শ্রেষ্ঠ সন্তান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল যোগাযোগ মন্ত্রী, এই এলাকার উন্নয়নের রূপকার আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তালহাজ সালাউদ্দিন আহমদকে নিয়ে যখন এনসিপি বইপড়া সংগঠনের ডারবি নাসির খ্যাত সে আমার প্রাণপ্রিয় নেতাকে যখন কক্সবাজারের চকরিয়ায় এনসিপির পদযাত্রায় বিএনপির বাধার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হুসাইন জিয়াদ। এনসিপি মূলত পহেলা জুলাই থেকে পদযাত্রা শুরু করেছে, এবং সেখানে 16 তারিখের পর আজ বিএনপি সেই এনসিপির পদযাত্রায় বাধা দিল। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে না দিলে বিপদ ডেকে আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের মালিক যারা, জনগণ যারা, তাদের হাতে তুলে দেওয়া দরকার। তারা সিদ্ধান্ত নেবে আগামী বাংলাদেশ কি করে চলবে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে। যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা আবার ফেরত আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ সামনে এসেছে তা কাজে লাগাতে না পারলে বাংলাদেশ পিছিয়ে যাবে। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে গণতান্ত্রিক মঞ্চের আলোচনায় দ্রুত সংস্কার সনদ সহ নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, তারা আবার জোট পাঠাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ফ্যাসিস্ট শক্তি যাকে আমরা বিচারিত করতে সক্ষম হচ্ছিলাম, তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হচ্ছে। যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। জামাত ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জোটে থাকা অবস্থায় জামাতের অনেক দায় নিয়েছে বিএনপি। বিরোধী রাজনীতির পক্ষ থেকে জামাতকে স্বাধীনতা বিরোধী বলে তিরস্কার করা হলেও জোটবদ্ধ থেকেছে তার দল। দুপুরে টাঙ্গাইলে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়ে তিনি একথা বলেন। বিএনপি সাথে যখন ছিলেন আপনাদের অনেক দায় বিএনপি নিচ্ছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতা ঘোষকের দল, তারা কেন এই জামাতকে রাজাকারদেরকে সাথে রাখছে? গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আন্দোলনে সম্পৃক্ত ছিল, আন্দোলন করেছে, সকলকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার করবে। পিআর কেউ না বুঝলেও দেশের সংস্কার থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কক্সবাজারে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি একথা বলেন। দেশে কোনো মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র আর পরিবারতন্ত্র চলতে দেয়া হবে না বলেও জানান নাহিদ। শেখ হাসিনা দেশ জুড়ে ছোট ছোট গডফাদার তৈরি করেছে, আর নতুন কোনো গডফাদার তৈরি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সকালে এনসিপির ১৯তম দিনের পদযাত্রা পৌঁছায় সমুদ্র শহর কক্সবাজারে। স্লোগান, ব্যানার হাতে জড়ো হন অসংখ্য নেতাকর্মী। কে সংস্কার উচ্চকক্ষ বোঝে না তা জনগণের বিবেচ্য নয় বলেও দাবি করেন নাহিদ। সংস্কার কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, এটি বাংলাদেশের পক্ষে, অথচ একটি দল সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির নেতারা। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডার এরকম ছোট ছোট গডফাদার পুরা বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। রাজনৈতিক দলগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তে এক হবে বলে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চে আওয়ামী সন্ত্রাসী হামলা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা ভারতের সেবা দাস, এই গণ অভ্যুত্থান সেটাই প্রমাণ করেছে। বলেন, রাজনৈতিক দলগুলো ধৈর্যহারা হয়ে যাচ্ছে, এর ফল সবাইকে ভোগ করতে হবে। কেউ খুব ভালো মতো পরিকল্পনা করেছিলেন বলে অভ্যুত্থান হয়ে গেছে, এইটা একেবারেই ভুল ধারণা। ইতিহাসের সাথে, জনগণের সাথে এবং সংগ্রামের যে ধরন, সবগুলোর সাথেই এগুলো এক ধরনের এমন একটা বিপরীত চিন্তা, যেটার মধ্যে দিয়ে কেবল ব্যক্তিগত সাফল্যর গাথা তৈরি হতে পারে। শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা সেবা দাস,
এবং ভারতের একটা পুতুল এবং ভারতের আশ্রিত একজন নারী এবং শাসক। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারত এবং শেখ হাসিনা যৌথভাবে সেটা প্রমাণ করেছে। নতুন বাংলাদেশের আমাদের প্রত্যাশা, সেই সময় যেমন নারীরা পুরুষেরা সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই বাংলাদেশ সকলের হয়ে উঠবে নারী এবং পুরুষের। মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 7 দাবিতে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে জামাত ইসলামী। সেখানে বক্তব্য রাখছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। 2 দিন আগে ঝড়ধারায় বৃষ্টি ঝরেছে। অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে, মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে 2টি কথা শোনার সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বৃষ্টি নেই, তীব্র রোদও নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই যে মেহেরবানি, এর জন্য নত শিরে আরেকবার আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে 15.5 বছরের কঠিন অন্ধকার যুগের যাতাতলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন, অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী। মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, বাংলাদেশ জামাতে ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন। আমি গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের 3 জন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। খুলনার দাউদকান্দি উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন। পাবনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান, তারা এই আয়োজনে আসতেই পারেননি। আসার পথেই আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন। আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন, শাহ আলম। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন, তাদের আপনজনদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াতো, এই জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না নিত, হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না। ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। 24-এ জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো, তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন, তারা তখন কোথায় থাকতেন? অতএব আসুন, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না বলি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করব
আমরা এগুলা করব না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসরের নামাজ আসন্ন, আরও অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত। এজন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই। যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। প্রিয় ভাইয়েরা, জামাতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সব কিছু দেখার সঙ্গে জায়গাস্থান পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনারা নিজ নিজ জায়গায় থাকুন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই। মহান রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ, শুকরান, আলহামদুলিল্লাহ কাসিরান। সম্মানিত ভাইয়েরা, আপনারা সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে গরমের সদরে মাহফিল মুহতারাম আমিরে জামাত ও চিরাই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারো মাইকের সামনে আসার সমাবেশে যিনি সভাপতিত্ব করছিলেন জামাতের যিনি আমির, তিনি পরপর দুইবার বক্তব্য দিতে দিতে কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়ে গেলেন। সবশেষ উনি এই জুলাই পরবর্তী বাংলাদেশ এটি নিয়ে কথা বলছিলেন। এইখানে কিন্তু উনি বলছিলেন যে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আসলে নতুন বাংলাদেশের লড়াইটি শেষ হয়নি এবং উনি এটা বলছিলেন যে এখন লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে। প্রথমবার বক্তব্য দিতে দিতে যখন এই দুর্নীতির এই বক্তব্যগুলো দিচ্ছিলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে ঘোষণা করছিলেন, তখন উনি বক্তব্য দিতে দিতেই কিন্তু উনি পড়ে যান। এরপর এই উপস্থিত যে মঞ্চে নেতৃবৃন্দরা রয়েছেন, জানেন যে শুধু জামাতের নেতৃবৃন্দ না, বিভিন্ন দলের নেতৃবৃন্দরা এখানে এসেছেন এবং পরে যখন আবার উনি উঠলেন
তখন দেখা গেল যে মূলত উনি নিজ থেকে উঠতে পারেননি, জামাতের নেতৃবৃন্দ সহ স্থানীয় যারা নেতৃবৃন্দ তাকে ওনাকে ধরে উঠিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে উনি উঠে এটাও বলেছিলেন যে উনি শুকরিয়া জানাচ্ছেন যে আল্লাহ আবার সবার সামনে আবার কথা বলার সুযোগ দিয়েছেন। সেই জায়গাতে দেখা গেল যে উনি আবারও অসুস্থ হয়ে পড়লেন এবং এই যে একটা ভীষণ গরমের মধ্যে এই যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু আমরা অনেকেই অসুস্থ হতে দেখেছি। আসলে এই যে বর্ষাকালের যে একটা গুমট গরম সেটাই সোহরাওয়ার্দী উদ্যানে ছিল এবং এত বেশি জনসমুদ্রে পরিণত হয়েছে যে এখানে আসলে পর্যাপ্ত পানি, খাবার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা তো এখানে সরবরাহের চেষ্টা করেছেন, কিন্তু এর বাইরে কিন্তু এত মানুষের জন্য সবকিছুর ব্যবস্থাপনার কিছু ঘাটতি ছিল। বিশেষ করে হয়তো এখানে আরেকটা বিষয় আসে, যেহেতু এইখানে যেহেতু একটা এখন উনি বসে বসে বক্তৃতা দিচ্ছে। জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, আরে আপনারা কথা বন্ধ করেন, আপনারা কথা বন্ধ করেন, সবাই বসে পড়েন, সবাই বসেন, বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্সবিহীন কোন গাড়ি চড়বে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। দেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি, জেল জুলুমের পরোয়া করি নাই। আমার আফসোস, 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ,
আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি জীবন দিয়ে নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্যে। যদি বস্তাপোতা পুরানা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপোতা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র জনতা, ব্যবসায়ী সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মৌত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত সাজা দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি, নারায়ে তাকবীর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কথা বলছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়ে নির্বাচন হবে, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ প্রস্তুত করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে বলেও জানান তিনি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করছে। নির্বাচন ঠিক যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময়ে হবে এবং আপনারা দেখবেন যে খুব সুন্দর পরিবেশে পিসফুল একটা নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। প্রফেসর ইউনূস এটা বারবার বলছেন, আমরা আবারও বলি, নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই। গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত না করে দাফন করা মরদেহ প্রয়োজনে কবর থেকে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল বিমানবন্দরে ৩য় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। এ সময় গোপালগঞ্জের ঘটনা সরাসরি সম্প্রচার করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে ঘটনাস্থলে যারা ছিলেন না, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত না করতে তাদের আহ্বান জানান তিনি। জীবন বাজি রেখে যারা লাইভ করছে সেই সাংবাদিক ভাই এবং বোনদের আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই।
যেহেতু এই আপনারা এটা লাইভ করছেন যারা, তাদের মনে হয় এই ধরনের প্রশ্নগুলি থাকবে না। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার ঘটনায় জেলায় জারি করা কারফিউ শনিবার রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 14 ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এদিন সকাল থেকে রাস্তাঘাটে আনাগোনা বাড়ে বিভিন্ন পেশার মানুষের। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যান চলাচল। কারফিউ শিথিল হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরলেও এখনও গ্রেফতার আতঙ্ক কাটেনি শহরে। স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায় কয়েকদিনের তুলনায় বেড়েছে ক্রেতা আনাগোনা, তবে কারফিউ থাকায় পণ্য সংকটের অভিযোগ ব্যবসায়ীদের। স্থানীয়দের দাবি, কারফিউ দেওয়ার মতো সহিংস ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। এর আগে গেল বুধবার এনসিপির সমাবেশ ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। অভ্যুত্থান পরবর্তী নতুন গঠনতন্ত্র প্রণয়ন না করলে দেশ ফ্যাসিবাদ মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দলকে ঠিক না করে বিএনপি নির্বাচনে জয়ী হলে মন্ত্রী বানানোর লোক খুঁজে পাওয়া যাবে না। এ সময় চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে এই রাষ্ট্রচিন্তক বলেন, কোনোভাবে এই বন্দর বিদেশিদের হাতে দেয়া ঠিক হবে না। এছাড়া মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে তিনি বলেন, জামাত ইসলামী তাদের নামের পরিবর্তন না করলে তরুণ প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ থাকবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সেনা সমর্থিত সরকার বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। যদি কালকে আপনাদেরকে আমরা ক্ষমতাতে বসিয়ে দিই, আপনাদের তো মন্ত্রী হবার তো কোনো লোক নেই, তো নির্বাচন যাচ্ছেন কার জন্য? আপনারা কি দলটাকে ঠিক করেন। আসেন, আমাদের ইস্যুটা কি? আমাদের জাতীয় ইস্যুটা হচ্ছে যে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা, যাতে সকলে অংশগ্রহণ করে। বাংলাদেশের জনগণের একটা নতুন গঠনতন্ত্র লাগবে, এটাই হলো আমাদের প্রথম কাজ। এটার বিরুদ্ধে যারা বলে, এই প্রসঙ্গ থেকে যারা সরে যায়, তারা পুরনো ফ্যাসিস্ট রাষ্ট্রকে তারা টিকিয়ে রাখতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের মাসব্যাপী আয়োজনের দ্বিতীয় কর্মসূচি হিসাবে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ ব্যানারে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুরু হয় সমাবেশ ও র্যালি। র্যালিটি অপরাজেয় বাংলা থেকে ঘুরে সমাজবিজ্ঞান অনুষদ ভবনে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও প্রাথমিক অর্জনের বিশ্লেষণ এবং নাগরিক সমাজ ও রাজনৈতিক দল কী করতে পারে, সকল বিষয় নিয়ে সভায় আলোচনা হয়। এছাড়া গত 16 বছরে শিক্ষা খাতের দুরবস্থা এবং অন্তর্বর্তী সরকারের শিক্ষা খাতে 2024-এ এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেয়া, বিভিন্ন জায়গায় শিক্ষকদের হেনস্থা, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সহ অন্যান্য কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন শিক্ষক নেটওয়ার্ক। নিরাপদ সড়ক আন্দোলন পুরো বাংলাদেশকে একটা দলের শাসনে বা একটা তত্ত্বের আদলে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এই আন্দোলন সেই মেটা ন্যারেটিভকে ভেঙে আমাদেরকে আরেকটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে, যেই পরিস্থিতিতে আমাদেরকে এখন বিবেচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে, পর্যালোচনা করতে হবে যে বাংলাদেশকে ঠিক আসলে আমরা কোন দিকে নিয়ে যেতে চাই। পাঠ্যপুস্তকগুলোতে শিক্ষানীতির প্রতিফলন ছিল না যুগোপযোগী শিক্ষানীতিও। এছাড়া ব্যবস্থাপনাগত ত্রুটি, বাণিজ্য ও লুটপাটের আখড়ায় পরিণত ছিল শিক্ষা খাত। এর মধ্যে উচ্চশিক্ষার সাথে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং প্রাথমিক ও গণশিক্ষার সংযোগ অত্যন্ত দুর্বল ও একমুখী ছিল। সক্ষমতা বৃদ্ধি, আইনি সহায়তা, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ সহ জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত সহায়তার লক্ষ্যে বাংলাদেশে OHCHR মিশন খোলা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শনিবার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলির আদর্শিক অবস্থান নিয়ে সমাজের একটি অংশের উদ্বেগ জানিয়েছে। কারণ বাংলাদেশের সমাজ ব্যবস্থা শক্তিশালী, সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এ মিশন মানবাধিকারের যে কোনো গুরুতর লঙ্ঘনের প্রতিরোধ ও প্রতিকার, বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্ব দিবে। জাতিসংঘ বাংলাদেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ সম্মান রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গাজীপুরের নুহাশপল্লীতে নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সকালে লিচুতলায় ভক্তদের নিয়ে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার 2 ছেলে। পরে লেখকের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল। কবর জিয়ারত শেষে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ুনের স্বপ্ন ছিল গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যাওয়ার। এ সময় তিনি আরও বলেন, জীবদ্দশায় স্বপ্ন ছিল পেঙ্গুইন পাবলিকেশনে তার লেখা বই প্রকাশিত হবে। সম্প্রতি পেঙ্গুইন পাবলিকেশনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব দ্রুতই পেঙ্গুইন পাবলিকেশনের হুমায়ুন আহমেদের বই প্রকাশিত হবে। ভবিষ্যতে যন্ত্র কৌশল ও প্রয়োগিক বিজ্ঞানের ক্ষেত্রে নতুন উদ্ভাবন টেকসই উন্নয়নের দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার এমআইএসটির শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আয়োজন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, চীন, কানাডা সহ বেশ কয়েকটি দেশ অংশ নেয়। সম্মেলনে উৎপাদন প্রকৌশল, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাপ প্রকৌশল, মহাকাশ, অ্যারোডাইনামিক্স, রোবোটিক্স সহ নানা বিষয়ে নানা দিক নিয়ে গবেষণা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এএফসি চ্যালেঞ্জ লিগ আর আসন্ন ঘরোয়া ফুটবল সামনে রেখে বেশ প্রস্তুতি নিয়ে দল বদলের সময় পার করতে চাইছে দেশের ফুটবলের জনপ্রিয় মুখ আবাহনী। দলে এরই মাঝে এসেছেন 2 দেশি ফরোয়ার্ড শেখ মুরসালিন এবং আলামিন। এবার লক্ষ্য দক্ষ 3 জন বিদেশিকে দলে যোগ করা। কর্তৃপক্ষকে বলেছি যে 3টা বিদেশি প্লেয়ার দেওয়ার জন্য, তাহলে হয়তো আমরা ইনশাল্লাহ এই জোন থেকে কোয়ালিফাই করতে পারবো। আর সেটা হলো আমি চেয়েছি হলো একটা মিডফিল্ডার, একটা নাম্বার 9 আর একটা হলো উইঙ্গার। এই 3টা পজিশনে আমি প্লেয়ার চেয়েছি যাতে আমার টিমটা আর একটু ব্যালেন্স হয়। লাস্ট ইয়ারে ওরা যে পারফরমেন্সটা করেছে, যে ডিসিপ্লিন ছিল ওদের, যে অর্গানাইজেশন ডিসিপ্লিন ছিল, সেটা যেন আরেকটু শাইন করতে পারে, আরেকটু যেন টিউন আপ করতে পারে। তাহলে মনে করে যে লাস্টের থেকে ভালো ডিফেন্ডিং এবারও হবে লোকালদের নিয়ে ইনশাল্লাহ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।